আমরা আজকে আলোচনা করব হোমিওপ্যাথিক ওষুধের শক্তি ও মাত্রা নিয়ে। হোমিওপ্যাথিক ওষুধের শক্তি ও মাত্রা নিয়ে আলোচনা করতে গিয়ে আমরা যে হোমিওপ্যাথিক ওষুধ, সেই ওষুধগুলো কোথা থেকে পাই, কিভাবে পাই, সেটা হচ্ছে হেলদি হিউম্যান বিইংয়ের উপরে যখন কোনো ড্রাগ প্রয়োগ করা হয়, সেই ড্রাগগুলো যে বিভিন্ন সময়ে বিভিন্ন লক্ষণ দেখা যায়, সেটা যে লিপিবদ্ধ করা হয়, সেই লিপিবদ্ধ রেকর্ডটাকে বলা হয় হোমিওপ্যাথি ম্যাটেরিয়া মেডিকা। ড্রাগ প্রয়োগটা কখন করা হবে, কাদের উপর প্রয়োগ করা হবে, কোনো ইতর প্রাণীর উপরে কিন্তু প্রয়োগ করা হবে না বা হয় না। আমাদের হোমিওপ্যাথি মেডিসিন প্রয়োগ করা হয় হেলদি হিউম্যান বিইংয়ের উপরে, সুস্থ মানুষের উপরে। এবং শব্দ হচ্ছে কেন, শব্দটা একটু বন্ধ করতে হবে, ওই ইয়েটা বন্ধ করুন, ওই মাইক্রোফোনটা অফ করে দিন। তা আমরা বিভিন্ন পোটেন্সিতে, বিভিন্ন শক্তিতে, বিভিন্ন মাত্রায় হেলদি হিউম্যান বিইংয়ের উপরে যে ওষুধ প্রয়োগ করি, তার যে লক্ষণগুলো ফুটে ওঠে, সেটাই হচ্ছে আমাদের হোমিওপ্যাথি ম্যাটেরিয়া মেডিকা। তা আমরা শুরু করেছিলাম হোয়াট ইজ ডিফারেন্স বিটুইন ড্রাগ, মেডিসিন অ্যান্ড রেমেডি। এটা আমাদের বুঝতে হবে। আমরা কখনো আলোচনার সময় ড্রাগ বলি, কখনো মেডিসিন বলি, কখনো রেমেডি বলি। তা এই কেন এরকম বলা হয়, কোনটা ড্রাগ, কোনটা মেডিসিন, কোনটা রেমেডি? তাহলে আমরা একটু আলোচনা করে নিই। সে আলোচনাটা হচ্ছে যে কোনো যার মেডিসিনাল পাওয়ার আছে, প্রপার্টি আছে, যার ওষুধ গুণ আছে, সেই ওষুধটা যখন আমরা কোনো মানুষের ওপর প্রয়োগ করি, সেই বস্তুটা হচ্ছে ড্রাগ। সেই বস্তুটা যখন আমরা ড্রাগ প্রুভিংয়ের করার পর যে রেজাল্টটা পেলাম, সেই ওষুধটা হচ্ছে রেমেডি। আর ওয়েন সিলেক্টেড রেমেডি কোনো রুগীর উপর প্রয়োগ করা হয়, তখন সেটা হচ্ছে মেডিসিন। তাহলে বোঝা গেল যে ড্রাগ, রেমেডি অ্যান্ড মেডিসিনের মধ্যে ফারাকটা কোথায়। আমি উদাহরণ দিয়ে বোঝার সুবিধার জন্য উদাহরণ দিয়ে বলছি। আমাদের একটা ওষুধ আছে নাক্স ভূমিকা। তা নাক্স ভূমিকা কি, কোন কিংডম থেকে আসে? নাক্স ভূমিকা হচ্ছে পয়জন নাট, বাংলায় যাকে বলা হয় কুচিলা। কুচিলা একটা ফলের বীজ, সেই বিষাক্ত একটা বীজ। সেই বীজটা যখন আমরা কোনো মানুষের হেলদি হিউম্যান বিইংয়ের উপর প্রয়োগ করব, আমরা জানি এর মধ্যে ওষুধের গুণ আছে, তখন এটা এই কুচিলাটা হলো ড্রাগ। কুচিলাটা ব্যবহার করার পর যে লক্ষণগুলো আমরা পেলাম ড্রাগ প্রুভিংয়ের সময়, সেটা হলো রেমেডি। এবার কোনো রোগীর ক্ষেত্রে নাক্স ভূমিকার লক্ষণ দেখে আমরা যখন ওটা প্রয়োগ করব, তখন সেটা হবে মেডিসিন। তাহলে মেডিসিনটা হচ্ছে সিলেক্টেড রেমেডি ইজ এ মেডিসিন। সিলেক্টেড, ওয়েল সিলেক্টেড বা সিলেক্টেড রেমেডি হচ্ছে মেডিসিন। তাহলে দুটো বাংলায় তিনটে জিনিসের একই মানে, একই অর্থ, কিন্তু ইংরেজিতে তিনটে কিন্তু তিন রকম অর্থ আছে। এবার হচ্ছে আমরা কিভাবে ওষুধটা প্রয়োগ করব। ম্যাটেরিয়া মেডিকা একটা উদাহরণ দিয়ে আমরা বলি। আমাদের টোটাল সারা পৃথিবীতে 9.9 বিলিয়ন পপুলেশন, সারা পৃথিবীর জনসংখ্যা হচ্ছে
9.9 বিলিয়ন, 10 কোটিতে 1 বিলিয়ন। এবার 9.9 মানে হচ্ছে তাহলে কত রোগ হচ্ছে সারা পৃথিবীতে। আমরা একটা জিনিস কিন্তু কেউ চিন্তা ভাবনা করিনি, সেটা হচ্ছে এই যে 9.9 বিলিয়ন মানুষ সারা পৃথিবীতে আছে, সবার চেহারা কিন্তু মানুষের মতো। কিন্তু মজার ব্যাপার হচ্ছে সবার চেহারা মানুষের মতো হলেও আকৃতি, তার হাত পা সমস্ত গঠন দেখে সবই মানুষের মতো, কিন্তু ফেস কাটিংয়ে সারা পৃথিবীর 9.9 বিলিয়ন মানুষের মধ্যে কিন্তু একজনের সঙ্গে আরেকজনের ফেস কাটিংয়ে কিন্তু ফারাক আছে। আমরা রামের থেকে শ্যামের চেহারা ফারাক দেখে আমরা বুঝি এটা রাম, এটা শ্যাম, এটা যদু। কারোর সঙ্গে কারো মিল নেই। এমনকি যারা যমজ তাদের হুবহু একরকম চেহারা হলেও তাদের কিন্তু কিছু না কিছু তাদেরকে আইডেন্টিফাই করার মতো কিছু লক্ষণ আছে। তাহলে আমাদের হোমিওপ্যাথদের লক্ষ্যটা কি? আমরা আমাদের হাজার হাজার ওষুধ আছে, আমরা একটা ওষুধ সিলেকশন করব। তাহলে সব ওষুধের সঙ্গে সব ওষুধের মিল আছে, কিন্তু কোথাও না কোথায় অমিল আছে। এই কোথাও না কোথায় অমিলটা আমাদের খুঁজে বের করতে হবে। এটাই হচ্ছে হোমিওপ্যাথদের কাজ। আমরা যখন সিঙ্গল মেডিসিন সিলেক্ট করব, তাহলে আমাকে বেছে নিতে হবে যে অ্যাকোনাইটের সঙ্গে বেলেডোনার ফারাকটা কি, বেলেডোনার সঙ্গে রাস্টকের ফারাকটা কি, রাস্টকের সঙ্গে ব্রাইনিয়া ফারাক কি, ব্রাইনিয়ার সঙ্গে জেলসিমায় ফারাক কি, জেলসিমার সঙ্গে জিঙ্কা মেটালিকামে ফারাক কি। আমাদের মানুষের চেহারার মধ্যে যেমন মিল আছে, আবার পাশাপাশি এমন কিছু সাইন অ্যান্ড সিমটমস আছে যেটা দেখে আমরা চিনতে পারি এটা রাম, এটা শ্যাম, এটা যদু, এটা মধু। আগে বললাম সারা পৃথিবীতে প্রায় 9.9 বিলিয়ন মানুষ আছে, কিন্তু একজনের সঙ্গে হুবহু একেবারে ডুপ্লিকেট মানুষ খুঁজে কোথাও পাবেন না, কিছু না কিছু ফারাক থাকবে। যেটা আগেও বললাম যে এমনকি যমজ সন্তানের মধ্যেও কিন্তু সমস্ত রকম মিল থাকা সত্ত্বেও সে যমজ সন্তানের যদি মধ্যে কিন্তু আমরা আইডেন্টিফাই করতে পারি। সাধারণ মানুষ হয়তো পারে না, কিন্তু তার বাবা মা চিনতে পারে এটা যমজ সন্তানের মধ্যে এটা কে, কোনটা কে। তা মেডিসিনের মধ্যেও এরকম কিছু বিশেষ লক্ষণ আছে। সেই লক্ষণ দেখে আমরা আলাদা করতে পারি অ্যাকোনাইট, বেলেডোনা, ব্রাইনিয়া, জেলসিয়াম এই মেডিসিনের মধ্যে কোথায় ফারাক আছে তাকে চিনতে হবে। আমাদের মূল উদ্দেশ্যটা হচ্ছে এই ওষুধটা চিনতে হবে। চিনে আমরা কি করব? আমরা সিঙ্গল মেডিসিন, একটা মাত্র মেডিসিন প্রয়োগ করব। এই চেনাটাই হচ্ছে কঠিন কাজ। এই চেনাটার জন্য আমাদের কি করতে হয়? আমরা কেস টেকিং করি। কেস টেকিং না করে যদি আপনি ওষুধ দেন, আপনার কখনোই সাকসেসফুল হোমিওপ্যাথ হতে পারবেন না। পিওর হোমিওপ্যাথি করতে গেলে আপনাকে কেস টেকিং মাস্ট অবশ্যই করতে হবে। আর কেস টেকিং করলেই তবেই আপনি একটা ওষুধের সঙ্গে আর একটা ওষুধের যে পার্থক্য, সে পার্থক্যগুলো খুঁজে বের করবেন। আমরা বাজারে হাজার হাজার হোমিওপ্যাথদের দেখছি। আমাদের খুব দুর্ভাগ্য যে হোমিওপ্যাথি কলেজ থেকে হোমিওপ্যাথি পাস করে অনেকে দেখি অ্যালোপ্যাথি প্র্যাকটিস করছে। এটা আমাদের একটা দুর্ভাগ্যের বিষয়। আর একটা দুর্ভাগ্যের বিষয় হচ্ছে, সেটা হচ্ছে আপনি হোমিওপ্যাথি ফার্মেসিতে গেলে
দেখতে পাবেন যত না পোটেন্টাইজ মেডিসিন আছে তার চেয়ে বেশি আলমারি বোঝাই পেটের ওষুধ আছে। বিভিন্ন মেডিসিনের কম্বিনেশন আছে, বায়োকেমিক্যাল বিভিন্ন রকম কম্বিনেশন, হোমিওপ্যাথিক বিভিন্ন রকম কম্বিনেশন, তারপরে মাদার টিনচারের কম্বিনেশন, তারপরে পেটের ওষুধ, টনিক ইত্যাদি ইত্যাদি। তা হোমিওপ্যাথিক দৃষ্টিভঙ্গিতে ওগুলো কি হোমিওপ্যাথি? হোমিওপ্যাথি শিশি থেকে ওষুধ দিলে কি হোমিওপ্যাথি? কখনই না, এগুলো মোটেই হোমিওপ্যাথি না। হোমিওপ্যাথির মূল থিওরি হচ্ছে, মূল মন্ত্র হচ্ছে সিঙ্গেল ডোজ সিঙ্গেল মেডিসিন। যারা সিঙ্গেল ডোজ সিঙ্গেল মেডিসিন দেয় না, আপনি অনেক ডাক্তারবাবুদের, অধিকাংশ ডাক্তারবাবুদের চেম্বারে দেখবেন আলমারি বোঝায় পেটের ওষুধ আছে, টনিক আছে, তারপরে ওই যে বিভিন্ন রকম নাম্বারিং করা কম্বিনেশন ওষুধ আছে। দ্যাট ইজ নট হোমিওপ্যাথি। ওগুলো হোমিওপ্যাথি নয়, ওগুলোকে আমরা বলি মানে জোড়াপ্যাথি। হ্যাঁ, ইট ইজ নাথিং বাট টু চিট দ্য ইলিটারেট পেশেন্ট। বোকা রুগীদের, অশিক্ষিত রুগীদের মানে বোকা বানানোর একটা কৌশল, অ্যান্ড আর্ন মানি, যেন তেন প্রকারে অর্থ উপার্জনের। অনেক আমার বহু স্টুডেন্টরা আমাকে বলে, স্যার ওই কম্বিনেশন ওষুধ না দিলে তো রুগী ধরে রাখতে পারছি না। তা আমি প্রায় 48 ইয়ার্স প্র্যাকটিস করছি, আমি কিন্তু আজ পর্যন্ত একটা মিক্সচার বা কম্বিনেশন বা একটা পেটেন্ট টনিক দিইনি। তা আমি কি করে চলছি? তা আমি যদি 48 বছর ধরে পিওর হোমিওপ্যাথি করতে পারি, আপনারা পারবেন, অবশ্যই পারবেন। তার জন্য যেটা দরকার সেটা হচ্ছে সঠিক পড়াশোনা করা, আর হোমিওপ্যাথি সম্বন্ধে একটা বিশ্বাস রাখা দরকার। অনেকে হোমিওপ্যাথি প্র্যাকটিস করেন, মিক্সচার দেন, টনিক দেন, পেটেন্ট দেন, এগুলো কোনো দরকার নেই। ঠিক করে পড়াশোনা করলে আপনি সিঙ্গেল ডোজ সিঙ্গেল মেডিসিন দিয়েই রোগ আরোগ্য করতে পারবেন। এবার হচ্ছে আমরা আমাদের মূল বক্তব্যে ফিরে যাই। আমরা ডোজ, হোমিওপ্যাথি ওষুধের শক্তি ও মাত্রা কীভাবে নির্ণয় করব? আমাদের যে আগের দিন আমরা বলেছিলাম আমাদের একটা সংবিধান আছে, সেই সংবিধানটার নাম হচ্ছে অর্গানন অফ মেডিসিন। অর্গানন অফ মেডিসিন আমাদের সব কিছু ডিরেকশন দিয়ে দিয়েছে। অর্গানন অফ মেডিসিন যদি আমরা ঠিকঠাক মতো ফলো করি, তাহলে আমরা হোমিওপ্যাথিক ওষুধের শক্তি ও মাত্রা সম্বন্ধে আমরা ধারণা তৈরি হবে। তা আমি আজকে সামান্য কিছু আপনাদের আভাস দেব। তা শক্তি আর মাত্রা, এই শক্তি আর মাত্রা পরে যাই, শক্তি নিয়ে আলোচনা করি। শক্তিটা কি? অর্থাৎ আমাদের হোমিওপ্যাথিক ওষুধের যত মানে ডাইলিউশন বা টাইট্রেশন করা হবে, তত তার শক্তি বৃদ্ধি হয় এবং একটা সময় গিয়ে এমন স্তরে পৌঁছে যায় যেখানে তার ওষুধের কোনো অস্তিত্বই খুঁজে পাওয়া যায় না। এমনকি ইলেকট্রন মাইক্রোস্কোপ, যে আধুনিক মানে সূক্ষ্মাতি সূক্ষ্ম যে পরমাণু কণা যে মাইক্রোস্কোপে খুঁজে পাওয়া যায়, সেই যন্ত্র দিয়েও কিন্তু আমাদের হোমিওপ্যাথি ওষুধের কোনো অস্তিত্ব পাওয়া যায় না। তা এবার কথা হচ্ছে যে এটা কি হয়, কেন হয়? তাহলে হোমিওপ্যাথিক ওষুধ তো পুরো জল বা অ্যালকোহলে বোঝায়, এর মধ্যে তো মেডিসিনাল কোনো প্রপার্টি নেই। তাহলে হোমিওপ্যাথিক ওষুধ কী করে কাজ করে? আমরা মাঝে আলোচনা করেছিলাম যে বস্তু যদি ভেঙে ক্ষুদ্রতম কণা হয়, তাকে বলি আমরা
অণু। অণু যদি ভেঙে যায়, অণুকে যদি ভাঙা হয় তাহলে হয় পরমাণু। পরমাণুকেও ভাঙা যায়, পরমাণু ভেঙে গেলে তৈরি হয় ইলেকট্রন, নিউট্রন, প্রোটন, তখন হয় শক্তির স্ফুরণ। আপনারা পারমাণবিক বোমার কথা জানেন সবাই। তা এই ইলেকট্রন প্রোটন ভেঙে গিয়ে তার মধ্যে একটা বিশাল শক্তির উদ্ভব হয়। সেই শক্তি এমনকি গোটা বিশ্বকে ধ্বংস করে দিতে পারে, একদম শেষ করে দিতে পারে এই পারমাণবিক বোমা। তাহলে সেটা হচ্ছে এই অণু পরমাণু ভেঙে ভেঙে ইলেকট্রন, প্রোটন, নিউট্রন হয়ে তার মধ্যে একটা শক্তির স্ফুরণ ঘটে। হোমিওপ্যাথিক ওষুধ ডাইলুশন করলে, ডাইলুশন করতে করতে তার মধ্যে একটা শক্তির স্ফুরণ ঘটে। সেই শক্তিটাই দিয়ে আমরা হোমিওপ্যাথিক ওষুধ প্রয়োগ করি। সেই জন্য আমরা বলি হোমিওপ্যাথিক মেডিসিন ইজ নট এ সাবস্টেন্স, ইট ইজ এ ইনভিজিবল ডাইনামিক পাওয়ার, একটা অদৃশ্য শক্তি। এই শক্তিকে ব্যবহার করার জন্য আমরা ভেহিকেল ব্যবহার করি। এর একটা মাধ্যম দরকার, শক্তিকে এমনিতে ব্যবহার করা যায় না, এর একটা মাধ্যম দরকার। সেই মাধ্যমটা হচ্ছে আমাদের সুগার অফ মিল্ক, গ্লোবিলস, বিভিন্ন রকম জিনিস, প্যারাফিন অয়েল, বিভিন্ন রকম অয়েল, তার মধ্যে দিয়ে আমরা এই ভেহিকেল ব্যবহার করি। তা এবার হচ্ছে যে আমরা শুরু করব বলেছিলাম শক্তি ও মাত্রা নিয়ে। তাহলে শক্তিটা হচ্ছে পোটেন্টাইজেশন হয়। তা পোটেন্টাইজেশন হয় যে মেডিসিনে কত রকমের ভাবে পোটেন্টাইজেশন হয়। আগে একবার আমরা আলোচনা করেছিলাম যে আমাদের যে মেডিসিন পোটেন্টাইজেশন করা হয়, তিনটে স্কেল আছে তার। একটা হচ্ছে ডেসিমেল স্কেল, একটা হচ্ছে সেন্টিসিমাল স্কেল, একটা হচ্ছে 50 মিলিসিমাল স্কেল। তা 1:9 রেশিওতে যখন তৈরি হবে ওষুধ, সেটা হচ্ছে ডেসিমেল স্কেল। 1:99 রেশিওতে যখন ওষুধ তৈরি হবে তখন হবে সেন্টিসিমাল স্কেল। 1:50,000 রেশিওতে যখন ওষুধ তৈরি হবে সেটা হচ্ছে 50 মিলিসিমাল স্কেল। হ্যানিম্যান তার শেষ জীবনে 6 এডিশনে, অর্গানন অফ মেডিসিনে 6 এডিশনে এই 50 মিলিসিমাল পোটেন্সির ওষুধ নিয়ে আলোচনা করি। আমরা কোনটা কোন পোটেন্সির ওষুধ কী করে চিনব? যে ওষুধের গায়ে কোনো নাম্বারের পাশে এক্স লেখা থাকবে সেটা হচ্ছে ডেসিমেল স্কেলের ওষুধ। অর্থাৎ থেরামফস 3x, থেরামফস মানে 6x, থেরামফস ম্যাকফস 12x, এরকম যার গায়ে এক্স লেখা থাকবে সেটা হচ্ছে ডেসিমেল স্কেলের ওষুধ। আর প্লেন যেটা লেখা থাকবে 6, 3, তারপরে 12, 30, 200, তা এগুলো হচ্ছে সেন্টিসিমাল স্কেলের ওষুধ। তার সেন্টিসিমাল স্কেলকে চেনার জন্য তার পাশে একটা সি লেখা থাকে। সি মানে সেন্টিসিমাল স্কেল। যেমন 200 আমরা যখন নেব তখন 2C, ওটা হচ্ছে 200। 30 হলে সেটাও কিন্তু সেন্টিসিমাল স্কেলের ওষুধ। যখন তার বেশি পাওয়ার যাব তখন সেটা হচ্ছে 1M। M হচ্ছে 1000-এর সংকেত। 50M, তারপরে CM। এই হচ্ছে সেন্টিসিমাল স্কেলের ওষুধ। এবার হচ্ছে 50 মিলিসিমাল স্কেলের ওষুধ আছে। এবার 50 মিলিসিমাল ওষুধ বিভিন্ন ফার্মেসিতে বিভিন্ন সংকেত ব্যবহার করে। কেউ M1, M2, M3 লেখে। আবার হ্যানিম্যান আমাদের পশ্চিমবঙ্গের মধ্যে ক্যালকাটা হ্যানিম্যান পাবলিশিং কোম্পানি, খুব নাম করা কোম্পানি, তারা যে সংকেত
সংকেতটা ব্যবহার করে, সেটা হচ্ছে 01, 02, 03, 04, 05। এটা হচ্ছে 50 মিলিসিমেল পটেন্সির ওষুধ। আর বাংলাদেশ থেকে স্বনামধন্য ডাক্তার ওই আপনার শিয়ালদার কাছে উনি একটা বিশাল ল্যাবরেটরি তৈরি করেছিলেন, তার নাম হরিমোহন চৌধুরী, বিশাল ইয়ে। উনি আবার 50 মিলিসিমেল পটেন্সির ওষুধগুলো এম ব্যবহার করেন, M1, M2, M3, হ্যাঁ, এই ইত্যাদি ইত্যাদি। যাই হোক, এবার হচ্ছে আমরা লোয়ার পটেন্সি আর হায়ার পটেন্সি, যেটা হচ্ছে 1 থেকে 30 পর্যন্ত যে ওষুধগুলো হবে সেটা হচ্ছে লোয়ার পটেন্সি, আর 30 থেকে 200 পর্যন্ত হলে এটা মধ্যপন্থী, 200-এর উপরে গেলে হায়ার পটেন্সি। তাহলে আমরা কোন রোগীকে 30 দেবো আর কোন রোগীকে 6 দেবো, কোন রোগীকে 1M দেবো, 10M দেবো, সেটা কীভাবে নিরূপণ করব আপনারাও শিখে যাবেন। অর্গানান অফ মেডিসিন পড়তে পড়তে ওটা বুঝে যাবেন। আমি তার একটু আলোচনা করি। প্রথম হচ্ছে আমরা হায়ার পটেন্সি কখন দেবো আর লোয়ার পটেন্সি কখন দেবো। আমরা লোয়ার পটেন্সি দিয়ে শুরু করি। লোয়ার পটেন্সি ওষুধ দেবো যখন অ্যাকুইট রোগ হবে, যেমন হঠাৎ করে কারো পেট ব্যথা, হঠাৎ করে কেউ আঘাত পেয়ে মাথায় চোট পেল, হঠাৎ কেউ হাত পা ভেঙে গেল, তখন আমরা লোয়ার পটেন্সির ওষুধগুলো ঘন ঘন প্রয়োগ করি। লোয়ার পটেন্সি ওষুধ রিপিটেড ডোজে দেবো। যেমন হঠাৎ করে একজন চোট লাগলো, আমরা আর্নিকা দিলাম, আর্নিকা 6, 30, 12, এই সমস্ত ওষুধগুলো রিপিটেড ডোজে দিলাম, হঠাৎ করে হলো। এবার হচ্ছে যদি কারো দেখা যায় যে খুব বড় ধরনের একটা আঘাত পেয়েছিল, হয়তো ছাদের থেকে পড়ে গিয়েছিল, গাছের থেকে পড়ে গিয়েছিল, তারপরে হসপিটালে ভর্তি টর্তি হয়ে হাড়গোড় ভেঙে গিয়েছিল, সেগুলো প্লাস্টার করার পরে সুস্থ হয়ে গেছে। 10 বছর পরে তার কিছু ব্যথার সিমটম দেখা গেল, কি 15 বছর 20 বছর পরে তার কিছু ব্যথার সিমটম দেখা গেল। আমরা কেস হিস্ট্রিতে জানলাম তার প্রিভিয়াস হিস্ট্রি ছিল গাছের থেকে পড়ে গিয়েছিল, হাড়গোড় ভেঙে গিয়েছিল, কিংবা ছাদের থেকে পড়ে গিয়ে হাড়গোড় ভেঙে গিয়েছিল। তাহলে তার একটা ট্রমাটিক হিস্ট্রি রয়ে গেছে। এই ট্রমাটিক হিস্ট্রি দেখে আমরা আর আনুষঙ্গিক অন্যান্য লক্ষণ দেখে আমরা দেখলাম তাকে আমরা আর্নিকা সিলেক্ট করলাম। তার ক্ষেত্রে কিন্তু 30-200-এ কোনো কাজ হবে না। তার ক্ষেত্রে আমাদের হায়ার পটেন্সি শুরু করতে হবে, 1M, 10M, 50M, CM দিতে হবে। তাহলে আমরা অ্যাকুট কেসে দেব লোয়ার পটেন্সি, আর ক্রনিক কেসে দেব হায়ার পটেন্সি। আচ্ছা, এবার দেখা গেল কে আপনার কাছে সিফিলিস নিয়ে এলো বা সিফিলিসের কোনো হিস্ট্রি নিয়ে এলো। তা সিফিলিসের হিস্ট্রি নিয়ে আসার পরে তার কেস হিস্ট্রি নিয়ে আমরা জানলাম তার হয়তো 10 বছর আগে সিফিলিস হয়েছিল। সিফিলিস হওয়ার পরে ওই প্যালিটিভ ট্রিটমেন্ট করে, প্যালিটিভ মানে চাপা দেওয়া রোগ, চাপা দেওয়া রোগ অনেক আছে। বিশেষ করে মডার্ন সায়েন্সে যে চিকিৎসাগুলো হয় সেগুলো চাপা দেওয়া রোগ হয়। তারা মলম ব্যবহার করে, লোশন ব্যবহার করে। আবার আমাদের কিছু কিছু মানে তথাকথিত আধুনিক হোমিওপ্যাথ, নিজেদের আধুনিক হোমিওপ্যাথ বলে জাহির করেন, তারা কিছু প্যালিটিভ ট্রিটমেন্ট করে, সাপ্রেস করে দেয়। তা এই প্যালিয়েশনের পরে তার নানা রকম উপসর্গ দেখা দিল। আমার সিলেক্টেড মেডিসিন এলো ধরুন সিফিলিনাম, তাহলে আমি সিফিলিনাম দেব। কত পটেন্সি সিফিলিনাম দেব? তখন তার কতদিনের সাপ্রেশন রয়েছে,
কতদিনের হিস্ট্রি রয়েছে সে সমস্ত বুঝে আমরা তখন তাকে 1M 10M 15M সেগুলো বিবেচনা করে দেব। এবং একটা মারাত্মক ব্যাপার, ওই আমরা একটা বলেছিলাম না, আজকাল তো আলুওয়ালা, পটলওয়ালা, বেগুনওয়ালা, উচ্ছেওয়ালা বাংলার দুটো মেটেরিয়া মেডিকা পড়েই তারা বিশাল বড় ডাক্তার হয়ে গেছে, তাদের প্রচুর ভিড়ও হয়। তারা কিন্তু যেহেতু তারা অর্গানন অফ মেডিসিন বলে একটা সাবজেক্ট আছে হোমিওপ্যাথির, সেই সাবজেক্ট সম্বন্ধে কোনো জ্ঞান নেই বলে তারা করে কি 1M 10M ওষুধ, আমিও বহু দেখেছি, আমার চাক্ষুষ দেখা, বহু হোমিওপ্যাথি ডাক্তার আছে যারা ওই বই পড়া ডাক্তার আর কি, আলুওয়ালা, পটলওয়ালা, বেগুনওয়ালা এই সমস্ত আলু পটল বিক্রিও করে, আবার হোমিওপ্যাথি প্র্যাকটিসও করে, পান বিড়ির দোকানও করে, হোমিওপ্যাথি প্র্যাকটিসও করে। তাদের কাছে হোমিওপ্যাথিটা খুব সোজা আর কি, কিন্তু তারা জানে না যতটুকু পড়াশোনা করলে একজন ভালো অ্যালোপ্যাথ হওয়া যায় তার চেয়ে 100 গুণ বেশি হোমিওপ্যাথি, তার চেয়ে 100 গুণ বেশি পড়াশোনা করতে হয়। এই বিষয়টা তাদের জানা নেই। সুতরাং হোমিওপ্যাথি, পিওর হোমিওপ্যাথি করতে গেলে প্রচুর পড়াশোনা করা দরকার। তারা করে কি, এই 1M 10M, আমি বহু মানে এরকম কোয়াক ডাক্তারদের দেখেছি, তারা প্রত্যেক দিন সকালে বিকেল 2 বার করে হয়তো 10M খেতে বলে। আবার কেউ কেউ আবার আর মাত্রা এগিয়ে গিয়ে তারা একসঙ্গে 2-3 ফোঁটা করে ওষুধ খেতে বলে। তা আমাদের হ্যানিম্যান কি বলেছেন? হ্যানিম্যান বলেছেন মিনিমাম ডোজ। তাহলে মিনিমাম ডোজ বলতে কি বোঝায়? মিনিমাম ডোজ বলতে আমাদের 1 মিমি, মানে একটা ড্রপে ল্যাবরেটরিতে মেপে দেখা গেছে 1 ড্রপ মানে হচ্ছে, আপনি হাজার চেষ্টা করে ওর কম বেশি করতে পারবেন না, 1 মিমি হবে। একটা ড্রপ যেইভাবে আপনি ফোঁটা ফেলেন না কেন ওটা 1 মিমি হবে। তাহলে 1 মিমি আমাদের ডোজের হচ্ছে, মানে স্কেলটা হচ্ছে 1 মিমি। এবার হচ্ছে পরবর্তীকালে হ্যানিম্যান সাহেব বললেন 1 মিমি নয়, ওটা হচ্ছে 10 নম্বর গ্লোবিলস। আপনারা যারা মানে আমাদের অনলাইনে ক্লাস করছেন, আমি জানি না সবাই গ্লোবিলসের নাম্বারটা জানেন কি না। আমি যেহেতু এখন মানে হাতে কলমে প্র্যাকটিক্যালি সাক্ষাৎ করে দেখাতে পারবো না, আমি মুখে বলছি। সেখানে বলছেন যে ওতে হবে না, আরও মিনিমাম করতে হবে। আরও মিনিমাম তাহলে কীভাবে করব? 1 মিমির নিচে তো আমরা আর ছোট করতে পারছি না, হঠাৎ তো ফেলতে পারছি না 1 মিমির নিচে। তাহলে ওটাকে আমরা কীভাবে আরও ছোট করব? ওটাকে ছোট করতে গেলে আমাদের কি করতে হবে? আমাদের ওষুধটা গ্লোবিলসে মেডিকেট করতে হবে। গ্লোবিলসে মেডিকেট কীভাবে করব? সেখানে একটা নির্দেশ আছে, 5 ml, আগে ছিল ড্রাম, 1 গ্রাম মানে হচ্ছে 5 ml। তা এই 5 ml মানে শিশিতে 10 নম্বর গ্লোবিলস দিয়ে তার মধ্যে 8 ফোঁটা হোমিওপ্যাথি মেডিসিন, লিকুইড মেডিসিন দিতে হবে। দিয়ে সেটা কি করতে হবে? দিয়ে সেটাকে ব্লোটিং পেপার, এখন আজকাল ব্লোটিং পেপার দেখা যায় না, আমরা ছোটোবেলায় স্কুলে যখন পড়তাম হ্যান্ডেলে লিখতাম আর কি, পরীক্ষা খাতায় হ্যান্ডেলে লিখতাম। আমাদের কালির বোতল নিয়ে যেতাম, মানে দোয়াত নিয়ে যেতাম, আর স্কুল থেকে বোতল মানে বড় বড় বোতলে কালি ঢেলে সে আমাদের দোয়াতের মধ্যে দিয়েছে, সেখান থেকে আমরা হ্যান্ডেলে লিখতাম। তা এখন এই যে আপনার যে 1 মিমি, ওটা কি করতে হবে? সঙ্গে একটা ব্লোটিং পেপার দিতে আমাদের, মানে হ্যান্ডেল লিখতে গেলে কালিটা জড়িয়ে যেত, সেই জন্য ওই ব্লোটিং পেপার দিয়ে আমরা
সেই কালিটা মুছে নিতাম। এবার হচ্ছে আপনার গ্লোবিলসটা ওখানে প্রিজার্ভ করার পরে ওটা ব্লোটিং পেপারের মধ্যে দিয়ে শুকিয়ে নিতে হবে, মানে ওর গায়ে যেটুকু লিকুইড ওষুধ থাকবে সেটা ব্লোটিং পেপার শুষে নেবে, হাওয়ার মধ্যে ফেলে দিতে হবে, তাহলে গ্লোবিলসগুলো ড্রাই হয়ে গেল। এই গ্লোবিলস 10 নম্বর গ্লোবিলস আমি আপনারা পোস্তদানা চেনেন, একটা পোস্তদানা যেই সাইজের হয় সেটা হচ্ছে 10 নম্বর গ্লোবিলস। 20 নম্বর গ্লোবিলস তার চেয়ে একটু বড়, আর তার চেয়ে বড় যেটা হচ্ছে সেটা হচ্ছে 40 নম্বর গ্লোবিলস। 40 নম্বর গ্লোবিলস হচ্ছে বড় সাবুদানার মতো, আর ছোট সাবুদানার মতো যে সাইজটা সেটা হচ্ছে 20 নম্বর গ্লোবিলস। 20 নম্বর ব্যবহার করতে বলেনি, ব্যবহার করতে বলেছে 10 নম্বর গ্লোবিলসের একটা মাত্র গ্লোবিলস। সেটা কিভাবে খাবেন? একটা গ্লোবিলস কিভাবে দেবেন? একটা গ্লোবিলস আপনি জিভে ফেলতে পারবেন না, তাহলে কি করতে হবে? সেখানে বলা হয়েছে 1 আউন্স জলের মধ্যে একটা গ্লোবিলস দিয়ে নেড়ে চেড়ে 2 চামচ খাবেন। তাহলে অবস্থাটা কোথায় দাঁড়ালো? মানে ডাইলুটকে আরো ডাইলুট করা হলো। মানে চরমতম ডাইলুশন হয়ে গেল। এইটা হচ্ছে আপনার একটা ডোজ। এই ডোজ, মিনিমাম ডোজ এইভাবে করতে হবে। এবার হচ্ছে আমরা মিনিমাম ডোজ হলো এই ওষুধটা কাকে কিভাবে আমরা দেব? আমরা কেসিটির সময় তা রুগীর নাম ধাম, বয়স, পেশা, তারপরে হচ্ছে তার কাস্ট, রিলিজিয়ান, এগুলো লিখি। তাহলে সেখান থেকে আমরা যে তারপরে অকুপেশন, তার পেশা যখন লিখি, বা পেশার মধ্যে ধরুন একজন টিচার, আমি ধরে নিলাম একজন টিচার আমার পেশেন্ট, তাহলে সেই টিচারের কি হচ্ছে, সে টিচার কি ধরনের ওয়ার্ক করে? সে টিচারটা ইন্টেলেকচুয়াল ওয়ার্ক করে, সে তো ফিজিক্যাল কোদাল দিয়ে লাঙল চষে না, বা কোদাল কোপায় না, বা ওই হাতুড়ি নিয়ে কোনো কাজ করে না। সে যে লেবারটা দেয় টিচার, তার লেবারটা হচ্ছে ইন্টেলেকচুয়াল লেবার। একজন অফিসের ক্লার্ক, সে যে লেবারটা দেয় সেটা হচ্ছে ইন্টেলেকচুয়াল লেবার। একজন কৃষক শ্রমিক যখন আসে, সে কি ধরনের লেবার দেয়? সে লেবারটা দেয় ফিজিক্যাল লেবার। তাহলে আমরা অকুপেশনটা লিখি এই জন্য যে অকুপেশনের মধ্যে দিয়ে তার মোড অফ, মানে ওয়ার্ক, মোড অফ অকুপেশন, নেচার অফ দি ওয়ার্ক, সেটা আমরা জানি। তাহলে সেখান থেকে আমরা পোটেন্সি ঠিক করব। আমরা হায়ার পোটেন্সি কাকে দেবো? একই রোগ, ধরেন আপনার কাছে দুটো রুগী এলো, তা একই রোগ নিয়ে এলো, একজন স্কুল টিচার, একজন অফিসের ক্লার্ক, একজন হচ্ছে আপনার মাঠের চাষবাস করে, আরেকজন ওই কারখানায় মজুরগিরি করে। তাহলে আমরা সেখানে কিন্তু পটেন্সিটা আমরা ঠিক করব, কাকে কোন ধরনের পটেন্সি দেব। যারা ইন্টেলেকচুয়াল লেবার করে তাদেরকে দেব হায়ার পটেন্সি, আর যারা মাঠে ময়দানে মাঠঘাটে কাজ করে, ফিজিক্যাল লেবার করে, তাদের দেব আমরা লোয়ার পটেন্সি। এবার হচ্ছে একজন ডায়রিয়া, কলেরা বা ক্রনিক মানে পেট ব্যথা নিয়ে এলো, বা রক্ত আমেশা নিয়ে এলো, তাকে আমরা কোন পটেন্সি দেব? হঠাৎ করে এসছে,
তার হঠাৎ করে ভাইলেন্সি, বিশাল ভাইলেন্সি নিয়ে এসছে, সেই ক্ষেত্রে যেহেতু অ্যাকিউট কেস, সেটা আমরা লোয়ার পোটেন্সি দেব। এবার কেউ যদি তার বহুদিনের কোনো পুরনো ব্যাধি নিয়ে আসে, ধরুন আর্থ্রাইটিস, রিউমাটিক, গাউট, এই ধরনের রোগ নিয়ে এলো, সেই ক্ষেত্রে আমরা তাকে হায়ার পোটেন্সি ওষুধ দেব। আচ্ছা, বাচ্চাদের ক্ষেত্রে আমরা সেখানে একটা ব্যতিক্রমী ব্যাপার আছে, বাচ্চাদের ক্ষেত্রে আমরা কিন্তু হায়ার পোটেন্সি দেব। আর আমরা ডোজটা কীরকম দেব? ডোজ আগে বলেছি যে একটা গ্লোবিলস, 10 নম্বর গ্লোবিলস হচ্ছে তার ডোজ। তাহলে 10 নম্বর গ্লোবিলসটা আমি তো কীভাবে দেবো? 10 নম্বর গ্লোবিলসটা আমি সুগারে দিতে পারি, আমি জলে মিশিয়ে দিতে পারি, আরও ডাইলুট করে দিতে পারি, এইভাবে আমরা দিতে পারি। এবার প্রশ্ন হচ্ছে আমরা কোন পোটেন্সিটা বেশি ব্যবহার করি? সেন্টিসিমেলটা বেশি ব্যবহার করব, না ডেসিমেলটা ব্যবহার করব, না 50 মিলিসিমেল পোটেন্সি ব্যবহার করব বেশি? আচ্ছা, আমাদের অর্গাননে একটা কথা আছে যে ফিজিশিয়ান হাই অ্যান্ড অনলি মিশন ইজ টু রেস্টোর দ্য সিক টু কিওর। আমাদের চিকিৎসকদের একমাত্র লক্ষ্য বা উদ্দেশ্য হচ্ছে রোগ নিরাময় করা, মানে নির্বিঘ্নে নিরুপদ্রব্যে রোগ নিরাময় করা, একমাত্র উদ্দেশ্য। দেয়ার ইজ নো কোশ্চেন অফ মানি। কিন্তু আমাদের তো অবশ্যই একটা মানির একটা লক্ষ্য তো আছে। আমরা পরিশ্রম করব, আয় করব না, আমরা তো চ্যারিটি করতে আসিনি, আমরা রোজগার করব। তাহলে সেই ক্ষেত্রে আমার রোজগারটা কোথায় ভালো হবে? আপনি সেন্টিসিমাল ডেসিমাল স্কেলে ওষুধ দিলে আপনি তো তেমন রোজগার করতে পারবেন না। ধরুন একটা রুগীকে আপনি সিফিলের নাম 10 দিয়েছেন, 2 ডোজ। সিফিলের 10 দিলে তো আপনি রোজ খেতে বলতে পারেন। তাহলে 10 দিয়েছেন। আর একটা বিষয় আছে, এটা বিভিন্ন পরীক্ষিত আর কি, সবাই, আমিও বেশি ব্যবহার করি, পরপর 2 দিন 2 ডোজ পরপর 2 দিন খেতে বলি, তাতে রেজাল্টটা একটু ভালো হয়। অনেকে আবার একটা ডোজও ব্যবহার করে। তা যাই হোক, এবার হচ্ছে 2 ডোজ দিয়ে আপনার কি রোজগারটা হবে? আপনি তো এসছেন রোজগার করতে, তবে রোজগার করার একটা পথ তো আছে। পথ হচ্ছে, সেটা হচ্ছে 2টো লাভ আছে। প্লাসিবো, প্লাসিবোটার মানে কি? নন মেডিসিনাল সাবস্টেন্স। প্লাসিবো কথার মানে হচ্ছে নন মেডিসিনাল সাবস্টেন্স। আমি প্লাসিবো কিভাবে ব্যবহার করতে পারি? প্লাসিবো 1000 রকম ব্যবহার করার নিয়ম আছে। 1000 রকম বলতে আপনি জলটা ব্যবহার করতে পারেন প্লাসিবো হিসাবে, সুগার অফ মিল্ককে ব্যবহার করতে পারেন প্লাসিবো হিসাবে, গ্লোবিলসকে করতে পারেন, ট্যাবলেটকে করতে পারেন, বিভিন্ন রকম লিকুইড ফর্মের যা আছে, সলিড ফর্মের যে সমস্ত বিষয়গুলো আছে, সেটা প্লাসিবো হিসাবে ব্যবহার করতে পারেন। তাহলে 2টো ডোজ দেওয়ার পরে আপনি যদি আর কোনো ওষুধ না দেন, তাহলে তো রুগীর আপনার প্রতি আস্থা থাকবে না। যে যারা দিনে 2বার 3বার করে ওষুধ খেতে অভ্যস্ত, তারা যদি বলে যে তোমাকে 2টো ডোজ দিলাম, আপনি 6 মাস পরে আসুন, তাহলে আপনার যতই আপনি নাম করা ডাক্তার হন না কেন, আপনার প্রতি কোনো আস্থা থাকবে না, আপনার কাছে আসবে না। ওরা 2টো কুড়িয়া দিয়ে ওতে রোগ সারে নেই, আমার এত বিশাল বড় রোগ, হ্যাঁ, এই থেকে রোগ সারে, তখন আপনাকে প্লাসিবো দিতে হবে। তা এখন এই যে ডেসিমাল স্কেল আর সেন্টিসিমাল স্কেলে ওষুধের কিছু মানে অসুবিধা
আছে। তা সে অসুবিধাটা কি? আমরা কেন্টের 12 অবজারভেশন অনুযায়ী একটা বিষয় থাকে, হোমিওপ্যাথি ওষুধ খাওয়ার পরে একটা মেডিসিনাল অ্যাগ্রাভেশন হয়। তা এতটা মানে অ্যাগ্রাভেশন হয়, অনেক সময় রুগীরা মানে হতাশ হয়ে যায়। হয়তো কারো একটা স্কিন ডিজিজ হয়েছে, আপনি তাকে সালফার দিলেন, স্কেলের ওষুধ সালফার দিলেন। সালফার দেওয়ার পরে দেখা গেল তার সারা গায়ে এমন চুলকানি হলো যে সে বিছানায় শয্যাগত। তখন তো আপনাকে গালাগালি ছাড়া আর কিছু দেবে না। তাহলে এই ভয়টা সেন্টিসিমাল স্কেলের ওষুধে কিন্তু এই রিস্কটা রয়ে গেছে। সেন্টিসিমাল স্কেলে এই রিস্কটা রয়ে গেছে। সেই ক্ষেত্রে বেস্ট পদ্ধতি হচ্ছে 50 মিলিসিমাল পটেন্সি। 50 মিলিসিমাল পটেন্সি ওষুধটা কীভাবে তৈরি করা হয়? 50 মিলিসিমাল পটেন্সি ল্যাবরেটরিতে যারা তৈরি করে তারা হচ্ছে 1:50,000 রেশিও। এবার সেই ওষুধটা আমরা কিভাবে ব্যবহার করব? 50 মিলিসিমাল মেডিসিন কিন্তু কোনো ফার্মেসিতে আপনি লিকুইড অবস্থায় পাবেন না, সবই গ্লোবিলসে পাবেন। সেই গ্লোবিলসটা আবার 40 নম্বর, 30 নম্বর, 20 নম্বর গ্লোবিলস নয়, প্লেন 10 নম্বর গ্লোবিলস, যেটা হচ্ছে সাবুদানা নয়, পোস্তদানা। এই পোস্তদানার ওষুধটা আপনি 100 ml শিশির মধ্যে মানে খানিকটা ফাঁকা রেখে জল দেবেন। মানে জল বলতে পিওর ডিস্টিল ওয়াটার, এমনি কলের জল বা অন্য জল দিলে হবে না। হ্যাঁ, পিওর ডিস্টিল ওয়াটার দেবেন। দেওয়ার পরে সেখানে আপনি ওটাকে প্রিজারভেশনের জন্য 5-6 ফোঁটা আরএস মানে রেকটিফাইড স্পিরিট, যাকে বলা হয় অ্যালকোহল, সেই অ্যালকোহল বা রেকটিফাইড স্পিরিট 5-6 ফোঁটা দেবেন। দেওয়ার পর সেখানে আপনি অনলি 1 গ্লোবিলস, আপনার হাত কাঁপবে, একটা গ্লোবিলস দেবো, এই পোস্তদানার মতো একটা গ্লোবিলস। বহু ডাক্তারদের আমি দেখেছি তো একটা গ্লোবিলস হবে না, 5-6টা দিয়ে দেয়। কিন্তু আস্থা রাখতে হবে, অনলি 1 গ্লোবিলস দিয়ে সেটাকে আপনি সমান তালে 10টা ঝাঁকি দেবেন। সেম মোশন, সেম ডিরেকশন। ঝাঁকি দেওয়ার নিয়মটা হচ্ছে এক হাতে শিশিটা ধরে আর এক হাতে আপনার স্ট্রোক দিতে হবে। সেই স্ট্রোকটা হবে ইকুয়াল মোশন, ইকুয়াল ডিরেকশন, সেম ডিরেকশনে ইকুয়াল মোশনে সমান তালে 10টা ঝাঁকি দেবেন। ঝাঁকি দেওয়ার পরে আপনার ওষুধটা তৈরি হয়ে গেল। এবার রুগী খাওয়ার সময় সেটা খাবে, একটা কাপে 1/2 কাপ জল নেবে। ওই মিশ্রিত ওষুধটা একটা গ্লোবিন দিয়ে আপনি 100 ml শিশির ওষুধ তৈরি করেছিলেন, সেখান থেকে আপনি দাগ কেটে দিতে পারেন। 15টা, 16টা, 20টা দাগ কেটে দিতে পারেন। অথবা আপনার দাগ কাটার অসুবিধা থাকলে আপনি বলতে পারেন যে একটা কাপে 1/2 কাপ জল নেবেন, নিয়ে তাতে 1 চামচ ওষুধ মিশিয়ে দেবেন। মিশিয়ে দিয়ে নেড়ে চেড়ে 2 চামচ খাবেন। আর বাকি কাপের মধ্যে যে বাকি যে ওষুধটা থাকবে সেটা ফেলে দেবেন। এইভাবে আপনার রুগীর কন্ডিশন, রুগী অ্যাকুট না ক্রনিক সেই অবস্থা বুঝে আপনি ডিউরেশনটা ঠিক করবেন। সেই কন্ডিশন দেখে ডিউরেশনটা ঠিক করে সেভাবে ওষুধ দেবেন। এতে দুটো লাভ আছে। সেই লাভটা হচ্ছে, 1 নম্বর হচ্ছে লাভ, অর্থনৈতিক লাভ যেটা, সেটা হচ্ছে আপনি কোয়ান্টিটিটা যখন বেশি দিচ্ছেন তখন আপনি দামটাও একটু বেশি নিতে পারবেন। এটা হচ্ছে ইকোনমিক লাভ। আর
সায়েন্টিফিক লাভ হচ্ছে আমরা অনেক সময় আমাদের ওষুধের সিলেকশন ভুল হতে পারে। তো সিলেকশন ভুল হলে আমি কাউকে হয়তো সালফার দিলাম, এবার সালফারের আমাকে ড্রাগ রিলেশন দেখে সালফারের অ্যানিমিক্যাল রিলেশন কী, তারপরে কমপ্লিমেন্টারি ওষুধ কী, এই সমস্ত খুঁজতে হবে। খুঁজে তারপরে দেখা গেল যে আমি যে ওষুধটা সিলেকশন করলাম সেই ওষুধটা হয়তো অ্যানিমিক্যাল রিলেশন, আমি তাহলে দিতে পারবো না, কারণ তাহলে রিয়াকশন হবে। তা সেই জন্য আরেকটা বিষয় হচ্ছে, আমি কাউকে 10 বা 50 ওষুধ দিয়েছি, তাহলে তো আমি অন্য ওষুধ আর রিপিট করতে পারছি না, আমাকে অপেক্ষা করতে হবে। আর 50 মিলিসিমের পটেন্সির সুবিধা হচ্ছে এই যে 50 মিলিসিমের পটেন্সি ওষুধ আপনি রিপিটেড ডোজে দিতে পারেন, এই একটা সুবিধা। দ্বিতীয় সুবিধাটা হচ্ছে আপনার এর জন্য অ্যান্টিডোট করতে হবে না। যদি আপনার ওষুধ সিলেকশনে ভুল হয়ে থাকে, আপনার অ্যান্টিডোট করতে হবে না, আপনি যে কোনো সময় ওষুধ দিতে পারেন। তাহলে দেখা যাচ্ছে যে 50 মিলিসিমের পটেন্সির ওষুধই হচ্ছে আমাদের কাছে সর্বোৎকৃষ্ট পদ্ধতি। এই পদ্ধতিতে চিকিৎসা করলে আপনি খুব ভালো রেজাল্ট পাবেন। এবং আরেকটা হচ্ছে আপনার খুব প্রম্পট রেজাল্ট করে, খুব ভালো তাড়াতাড়ি কাজ করে। তাহলে সামগ্রিকভাবে 3টে স্কেলের মধ্যে আমরা দেখছি যে 50 মিলিসিমের পটেন্সির ওষুধ ব্যবহার করে আমরা বেশি সুফল পাব। এবার হচ্ছে কিছু মাইনাস পয়েন্ট আছে। কিছু মাইনাস পয়েন্ট বলতে, আপনার এলাকায় আপনি 50 মিলিসিমের পটেন্সির ওষুধ খুঁজে পাবেন না, কোনো ফার্মেসিতে পাবেন। আপনাকে যদি 50 মিলিসিমের পটেন্সি ব্যবহার করতে হয়, কোনো ভ্যান্ডারকে কিংবা কোনো রিপ্রেজেন্টেটিভকে অর্ডার করতে হবে, সে কলকাতা থেকে আনিয়ে দেবে। অথবা আপনি নিজে কলকাতা গিয়ে, কলকাতার বোধহয় দুটো জায়গায় 50 মিলিসিমের পটেন্সি ওষুধ বিক্রি হয়। একটা হচ্ছে ওই লেদিন সরণিতে, সেটা হচ্ছে আপনার ওই মোলারির মোড়ের কাছে, ওখানে হচ্ছে হরিমোহন চৌধুরীর একটা ল্যাব আছে, সেই ল্যাবে পাবেন। আর হচ্ছে 165 নম্বর বিপিন বিহারী গাঙ্গুলি স্ট্রিট, বউবাজারে আপনি পাবেন। এছাড়া সারা পশ্চিমবঙ্গে, সারা কলকাতায় কোথাও আপনি 50 মিলিসিমের পটেন্সি ওষুধ পাবেন না। তা সর্বোপরি কথা হচ্ছে যে আমরা তাদের আমাদের যে আলোচ্য বিষয় ছিল হোমিওপ্যাথি শক্তি ও মাত্রা, এই শক্তি ও মাত্রা আলোচনার মধ্যে দিয়ে আমরা একটা কনক্লুশনে আসছি। সেটা হচ্ছে আমরা 50 মিলিসিমের পটেন্সি যদি ব্যবহার করি, সব দিক দিয়ে আমাদের পক্ষে সুবিধা। আমরা তাহলে 50 মিলিসিমের পটেন্সি যাতে সংগ্রহ করা যায়, রানাঘাটে কিছু কিছু জায়গায় হয়তো অর্ডার দিলে পেতে পারেন, আর অন্য জায়গায় তারা হয়তো ভ্যান্ডারদের অর্ডার দিলে আনিয়ে দিতে পারে। আর এই হচ্ছে ব্যাপার। তা আমরা আজকে শক্তি মাত্রা নিয়ে আলোচনা করলাম, বলে মোটামুটি আমাদের যে আলোচ্য বিষয় এখানে আমি একটু টেনে আমরা পরবর্তী ধাপে কিছু বিষয় নিয়ে একটু আলোচনা করব। আজকে এখানে আমাদের ক্লাসের এই চ্যাপ্টারটা এখানে শেষ করলাম।